মলয় সামনে এসে দাঁড়ালে ঝুমকো দুর্বল হয়ে যাবে। সব জেনে শুনেও মরতে পা বাড়াবে, নির্ঘাত মরবে তখন। সারা রাত ঘুমায় না, অন্যমনস্ক থাকে দিনভর। কেটে যায় সপ্তাহ ও মাস। মলয়ও ওর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে, ফিরতে তাগাতে দেয়। ঝুমকো কাল ক্ষেপণ করে আজ, কাল পরশু বলে। মলয় মানতে চায় না। ঝুমকো বেঁকে বসে, সে জানায় ফিরবে না আর। মলয় ভাবে অভিমানে বলেছে। আরও কিছুদিন দেখার পরেও যখন একই কথা বলে, মলয় রেগে যায়। বাবা ভাইকে পাঠায় শ্বশুরালয়ে। নিজেকে কি করে প্রস্তুত করেছিল তা কেবল ঝুমকোই জানে। বুকের ভেতর অস্থিতিশীল অবস্থা। ভবিষ্যৎ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের লড়াইয়ে জয়ী হয় অবশেষে। বাবা মাকে সিদ্ধান্তটা জানান সহজ ছিল না। বাবা থম মেরে বসেছিলেন। সিদ্ধান্তটি পছন্দ করেননি বুঝতে পারছিল ঝুমকো। মা বলেছিল আরেকবার চিন্তা করতে। ঝুমকো দৃঢ়তার সাথে নাকচ করেছে। চিন্তা ভাবনা অনেক করেছে, ফল দুটো, হয় বাঁচো নয় মরো। ঝুমকো একবার ভুল করেছিল, আত্মহত্যার গ্লানি বোধটুকু নিতে পারবে না। তার চেয়ে ডিভোর্সি হওয়ার কলঙ্কও শান্তির। সাই কেউই দেয়নি ঝুমকোকে। ঝুমকো অপেক্ষা করেনি, সে নিজের সিদ্ধান্ত জানিয়েছে, জানতে চায়নি। শ্বশুরকেও বলেছে একই কথা। সহজে কেউ মানবে না ঝুমকো জানে। মলয় তো নাই, ঝুমকোর এখানেই বাধে। কি চায় মলয়? ঝুমকো আত্মহত্যা করে শেষ হোক, এই পথই তো খোলা রেখেছে সে। ঝুমকোর মনে হলো ভয় পেয়ে কতদিন চলবে। মলয়ের মুখোমুখি হতেই হবে, আজ থেকেই শুরু হোক। মোবাইল অন করে অপেক্ষা করে। মিনিট 2 পরে কাঙ্ক্ষিত কলটি আসে। বলো। ঝুমকো বলল। মলয় খেকিয়ে উঠল। কি শুরু করছিস তুই? বাপের বাড়ি গেলে পাখা গজায় তোর? এই বলার জন্য কল করেছো? সরি, আমার মুড নিয়ে এসব শোনার। তাচ্ছিলের সাথে জবাব দিল ঝুমকো। মলয় বলল, ধৈর্যের পরীক্ষা নিস না ঝুমকো, ভালো ভালো বলছি, ফিরে আয়। ঝুমকো বলল, আমিও খুবই ভালোই ভালোই বলছি, ছাড়ো আমাকে, নিস্তার দাও। আমাকে দিয়ে তো তোমার হয় না, শুধু শুধু রেখে লাভ কি? শোপিস, হ্যাঁ? কিন্তু অত তো সুন্দরী নই, কেন রাখতে চাও বলো? ভালোবাসি তোমাকে আমি। আমি স্বীকার করছি অন্যায় করেছি, ভুল করেছি। প্লিজ ক্ষমা করো। বাঁচবো না তোমাকে ছাড়া। কি করে পারলে আলাদা হওয়ার কথা বলতে? সত্যি বলছি তোমাকে, মরে যাবো আমি। প্লিজ লক্ষ্মীটি, ফিরে আসো। যা হয়েছে ভুলে যাই। আই লাভ ইউ ঝুমকো, আই রিয়েলি লাভ ইউ। সংসার জীবনে এমন করে প্রথমবার কাঁদতে শুনল মলয়কে। স্বামী কাঁদছে, স্ত্রীর খারাপ লাগার কথা। ঝুমকোর লাগছে না খারাপ, মনে হচ্ছে এই কান্নাও ধোকা। ঘৃণ্য এই ব্যক্তি, ঘৃণ্য ওর সব কিছু। পরিত্যাজ্য সে। ঝুমকো সহাস্যে বলে, নাটক করো না। তোমার এসব নাটকীয় কান্নায় সিদ্ধান্ত বদলাবে না আমার। আপোষে মানলে ভালো, নয়তো যেভাবে করলে ভালো হয় সেভাবেই করব। তোমার কাছে ফিরছি না কোনো মতেই। মৃদুলের মা বাবা বসে আছেন এক রুমের ছোট্ট ঘরটিতে। এখানে এই ঘরে গত 6 মাস ধরে বাস করেছে তাদের কলিজার টুকরো ছেলেটি। তাদের আলিশান বাড়ি থেকে এটি অতি ক্ষুদ্র। এর চেয়ে তাদের কিচেন এরিয়াও বড়। মৃদুলকে তিনি ছোট থেকে বিলাসিতা আরাম আয়েসে লালন পালন করেছে। সে কি করে পারে এখানে থাকতে? মাথার ওপরে ঝুল পড়া ফ্যানটার বাতাস গায়ে লাগে না, অথচ এসি ছাড়া 1 সেকেন্ড থাকতে পারতো না মৃদুল। মনোয়ার অবাক হয়ে দেখছেন সব কিছু। নাক কুঁচকে গেল বিছানার চাদরে চোখ পড়তেই। ময়লাটে পুরনো কুঁচকে যাওয়া একটা চাদরের ওপর বসে আছেন তারা। বালিশ দুটো তেল চিটচিটে। ঘরের এক কোণে প্লাস্টিকের দুটো জার্ক, তাতে আনাজপাতি রাখা। অন্য পাশে মাঝারি সাইজের আরেকটা লোহার জাগ, তাতে তৈজপত্র রাখা। একটা RFL এর ওয়ার্ডবোর্ড, আর তার ওপর 32 ইঞ্চির কালার টিভিটা চলছে। ফ্রিজটা পাশে রাখা। এই ঘরের জানালা মাত্র 2টি। একটি রান্নাঘরের সাথে এখন ভিজিয়ে রেখেছে জবা, অন্যটি দক্ষিণ দিকে। মনোয়ারা উঠে দাঁড়াতে নূর আলম সাহেব তাকালেন। তারও ভালো লাগছে না। ছেলেকে অত্যাধিক ভালোবাসেন। স্ত্রীর এক গুমের কারণে এতদিন চাইলেও ছেলের কাছে আসেননি। মাঝে মধ্যে মোবাইলে কথাবার্তা হতো বাপ ছেলেদের। নূর আলম সাহেব ছেলেকে বোঝাতেন ফিরে আসার জন্য। মৃদুল যায়নি ফিরে। হঠাৎই কেমন অচেনা অজানা হয়ে উঠল ছেলেটি তার কাছে। দূরত্ব ক্রমেই বেড়েছে। কোথায় যাচ্ছ? স্ত্রীকে জিজ্ঞেস করলেন। মনোয়ারা জবাব দিলেন না। জানালার গ্রিল ধরে দাঁড়ালেন। বাইরেটা বড্ড নোংরা।
পচা ডোবা থেকে উৎকট গন্ধ নাকে এসে লাগছে। এই ভাড়া ঘরে দুটো দরজা। সদর দরজার পাশেই কবুতরের খোপের মতন জায়গায় গ্যাসের চুলা বসিয়ে রান্নাঘর বানানো হয়েছে। এই জায়গার পরিবেশও শোচনীয়। চুলায় তেল কালি পড়ে নোংরা হয়ে আছে, তারই ওপর ভাত বসিয়েছে। পাশে বসে পেঁয়াজ রসুন কাটছে জবা। এই হচ্ছে সেই মেয়ে, যার কারণে আজ মৃদুলের এত পরিবর্তন। রাগে ফুঁসে উঠছেন ভেতরে ভেতরে। জানেন, রাগটা ভেতরে যতক্ষণ থাকবে ততক্ষণই মঙ্গল। ছেলেকে ফিরিয়ে নিতে গেলে এই মঙ্গল অপরিহার্য। মনোয়ারা জবাকে উদ্দেশ্য করে বলল, কখন ফিরলে মৃদুল? পেঁয়াজ রসুন কাটতে কাটতে অন্যমনস্ক হয়ে পড়েছিল জবা। আচমকা ভারী গলার স্বরটা শুনে চমকে তাকালো। আমতা আমতা করে বলল, এখনই। মনোয়ারা আবার চুপ করে গেলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন সব কিছু। শাশুড়িকে বসতে দেওয়ার জন্য টুল আনতে উঠতে গিয়ে পেটে টান লাগে। আহ করে শব্দ করে ওঠে। মৃদুল খয়রকাশ মুখে শব্দটা শুনে ছুটে এলো। বাজারের ব্যাগটা কোনো রকমে ফেলে জবাকে তুলল। ধমকের সুরে বলল, কতবার বলেছি সাবধানে চলবে, কথা কানে যায় না? মনোয়ারা অবাক চোখে ছেলেকে দেখছিলেন। এ কি তার ছেলে? মলিন পোশাক, মলিন বদন। মৃদুল প্রথমে খেয়াল করেনি। জবা ইশারা করতেই মাকে দেখতে পেল। বিচলিত হলো না মোটেও। মায়ের প্রতি প্রচণ্ড অভিমান ওর। জেদ পুষে রেখে মৃদুলকে কষ্ট দিয়েছেন তিনি। সন্তানের পছন্দ দাড়িপাল্লায় মেপেছেন। কম কষ্টে বাড়ি ছাড়েনি সে। 6 মাস 6 বছর মনে হয়েছে পরিবার ছেড়ে এই নিম্ন মধ্যবিত্ত জীবনে। সন্তানের চাইতে তার জেদটা বড় হয়ে গেল। কি হতো জবাকে মেনে নিলে? জবাকে টুলে বসিয়ে মাকে বলল, কখন এলে? এই তো এখনই। হ্যাঁ রে, তোর এ কি হাল হয়েছে? এ কি আমার ছেলে? মনোহরার কণ্ঠ কাঁপছে। মৃদুল বাজারের ব্যাগ থেকে একে একে মাছ মাংস বের করতে করতে বলল, আব্বু কেমন আছে? নূর আলম সাহেব ভেতরে বসে শুনতে পেলেন ছেলের কথা। সেখানে বসে জবাব দিলেন, মরিনি, বেঁচে আছে আব্বা। মৃদুল থমকে যায়। মনোহরা কাঁদতে কাঁদতে ছেলেকে দুহাতে জড়িয়ে ধরে বলেন, তুই এত পাষাণ হতে পারলি মৃদুল? একটু কি মায়া হয় না আমাদের জন্য? এই জবা আমাদের চাইতো আজ তোর কাছে আপন। শেষ কথা সূত্র ধরে মৃদুল বলল, রক্তের সম্পর্কের ওপরে কেউ যেতে পারে না মা। মনোয়ারা সরে বসে রাগ রাগ গলায় বললেন, তুই যা করছিস সেটা কি? আমার দায়িত্ব, তোমার প্রতি আমার যে কর্তব্য, তা আমি পালন করতে ব্যর্থ হয়েছি। কারণ আমি স্ত্রীর প্রতি দায়িত্বগুলো অবহেলা করতে পারিনি। ছেলে হিসেবে সফল হতে গেলে জবাকে ছাড়তে হতো, আমি পারিনি ছাড়তে। এখানেই সকল ব্যর্থতা আমার। খুব বড় বড় কথা শিখেছিস। আমরা কি তোর শত্রু? খারাপ চাই তোর? মনোহরা কান্নাজড়িত গলায় বললেন। নিস্তুপ রইল মৃদুল। বাজারগুলো নামানো হলে বলল, হঠাৎ কি মনে করে এলে? নেত্রার বিয়ের দাওয়াত দিতে নিশ্চয়ই। মনোহরা হতবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। দরজা ধরে নূর আলম সাহেবও। জবার অনুতাপের শেষ নেই। নিজের কারণে মৃদুলের সব থেকেও নেই আজ। মাস 2 হলো মৃদুলের চাকরিটা চলে গেছে। জমানো টাকায় চলছিল কোনো মতে সংসার। অনেক খোঁজাখুঁজির পরও চাকরি পেল না। তখনই পরিচয় হয় এলাকার মাহতাব গ্যারেজের মালিকের সাথে। ড্রাইভিং জানার সুবাদে তারই অটোরিকশা চালাচ্ছে। হাড় ভাঙা খাটুনি খাটছে সংসারটাকে ফের দাঁড় করানোর জন্য। জবা 2 চোখ ভরে আসে। জীবন মানুষকে প্রতি মুহূর্তে কিছু না কিছু শিক্ষা দেয়। জবাকেও দিচ্ছে। টিকে থাকার লড়াই শিখেছে সে মৃদুলের কাছ থেকে। বুঝেছে উত্তম জীবনসঙ্গীর গুরুত্ব। ভুরি ভুরি টাকা পয়সাও এর কাছে তুচ্ছ। ফেলে আসা পরিবারটাকে ওরা দুজনই স্মরণ করেছে চোখের পানিতে। একে অপরের খুশির জন্য পরস্পরকে দেখায়নি সে পানির বিন্দু। একসময় অনেক কিছুই জবার জীবনে প্রাধান্য পেত। আজ মৃদুলই সবার আগে। মৃদুলকে ছাড়া ভাবতেও পারে না কিছু। ঘরে তরকারি নেই। নুন মরিচ মাখিয়ে একে অপরের হাতে খেয়েছে তৃপ্তি সহকারে। ভালোবাসা অট্টালিকায় থাকে না, ভালোবাসা নির্মল হৃদয়ে থাকে। বসত কুড়ে ঘরেই হোক না কেন। এক হাতে যেমন তালি বাজে না, একজনের কম্প্রোমাইজে সংসার টিকলেও সুখ থাকে না। পরিণতি ভয়াবহ হয়ে যায় অনেক সময় কোনো একজনের স্বেচ্ছাচারিতায়। 3 যোগ 3 6 হয়, আবার 4 যোগ 2ও 6 হয়। এখানে যোগটা থাকা আবশ্যক। বিয়োগ হলেই গোলমাল। গুণ কিংবা ভাগও খাটবে না। মনোয়ারা জবার হাত ধরে কেঁদে ফেলেন। জবা রে, রাগ রাখিস না, চল মা।
জবা মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। মৃদুলের জবানই ওর জবান। মনোয়ারা এই মেয়েটিকেও অবাক চোখে দেখেন। সে ছোট্ট থেকেই তো চেনে। জবার বেশভূষা দেখলে কে বলবে এই সেই জবা? পোশাকে সুরাতে নেই আগের মতন চমক, সাদা মাটা সব। মনোয়ারা হাতটা সামান্য নাড়া দিয়ে ফের বলেন, বল না যাবি? ও জবা বল। জবার মুখের দিকে স্থির মৃদুলের দৃষ্টি। জবা চোখ তুলতে চোখাচোখি হয়, অসহায়ভাবে তাকায় স্বামীর দিকে। নূর আলম এগিয়ে আসেন, ছেলের কাঁধে হাত রেখে বলেন, এইবার তো চল, আমাদের জন্য না হলেও যে আসছে তার ভবিষ্যৎ ভেবে। আমি যাব না আব্বু। মৃদুল ভেতরের ঘরে ঢোকে। মনোয়ারা জবার হাতটা শক্ত করে চেপে ধরে চাপা গলায় বলেন, কি হাল করেছিস আমার ছেলেটার। এবার কি নিজেরটার সাথেও এসব করবি? মা হচ্ছিস তো, ছেলের এই দুরবস্থা দেখতে কেমন লাগে একদিন বুঝবি। ভেতরের ক্ষোভটা বেরিয়ে আসতে হালকা বোধ করলেন। জবার মনে হলো এক মা ওকে অভিশাপ দিচ্ছে। আতঙ্কিত গলায় বলল, আপনি আমাকে অভিশাপ দিলেন ফুপি? কথাটা নূর আলম শুনে ঘুরে তাকালেন স্ত্রীর দিকে। মনোয়ারা অপ্রস্তুত হয়ে বললেন, ছি, ভালাই ষাট, তোকে অভিশাপ দিলে আমার ছেলের গায়ে লাগবে না? তুই আর ও তো এখন একই। ও জবা, তোর হাতে ধরি মা, চল। ফুবি তো মায়েরই মতো। মা হলে কি এমনি রাগ করে থাকতি বল? যে আসছে তার কথাও ভাব। আমার মা হলে অন্য কথা ছিল। তুমি আমার মারাও মৃদুলের। ভালো হয় কথাগুলো তাকে গিয়ে বললে। মনোয়ারা মনে মনে তেতে উঠলেন। নূর আলম জবার মাথায় হাত রেখে বললেন, ও আমাদের কথা এখন শুনবে না রে মা, অভিমান করেছে। ভুলও তো কম নয় আমাদের। সন্তানেরা অবুঝ হয়, বাপ মাকেও তাই হলে চলে না। ধৈর্য ধরে আপোষে বোঝাতে হয়। আমরা পারিনি, প্রভাব খাটাতে গিয়ে অধিকারী হারাতে বসেছি। এখন তুই আসিস আমাদের মধ্যে মধ্যস্থতাকারী। জবা মিনমিনে গলায় বলে, আমি? জামা গিয়ে বোঝা ওকে, আর কারোর জন্য না হলেও যে আসছে তার জন্য। সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা মাকেই যে ভাবতে হয়। জামা মৃদুলকে বোঝা। জবা পা বাড়ায়। মৃদুল গায়ের শার্ট খুলে ঝুঁকে বসে আছে খাটের কিনারে। জবা ওর চুলে বিলি কাটতেই দু হাতে জবার কোমর জড়িয়ে ধরে মৃদুল। ডুকরে ডুকরে কাঁদে। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন মনোয়ারা নূর আলম দম্পতি। জবা তাদের হতাশ করে। হাল ছাড়ার পাত্রী নন মনোয়ারা। একবার যখন মনস্থির করেছেন মৃদুলকে সঙ্গে নিয়ে যাবেন, তখন তাই করবেন। তার জন্য যা করার করবেন। আকাশটা আজ রৌদ্রময়, চোখ পুড়ে যায় বেশিক্ষণ বাইরে তাকিয়ে থাকলে। ঝুমকোর চোখ মন বহু আগেই পুড়েছে ধোকার অনলে। গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আদৌ সারবে কিনা জানে না, শুধু জানে এই নিয়ে জীবনের বাকি পথ চলতে হবে। এরই মাঝে হাসতে হবে, হাসি ছাড়া নিস্পন্দ হয়ে যাবে ও। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়েছে, বাইরেটাও তেমনি হলে চলবে কি করে? চোরা বাড়িতে আটকে আছে এখনো। যে করেই হোক নিজেকে বাঁচাবে। সাহায্যের কামনা আজ আর করে না ঝুমকো। পরনির্ভরতা কাটিয়ে উঠতে চায়। জেনে গেছে সবাই সব কিছু পায় না, সেও পাবে না। আর চরিত্রবান জীবনসঙ্গী, একটা সুন্দর সংসার, আপন সন্তান। এই আক্ষেপে বুক ভারী হয়ে ওঠে। যখন কেউ বোঝে না, নিজেই যেন নিজেকে সান্ত্বনা দেয়, শক্তি দেয়, সাহস দেয়। না পেলে ওসব দরকার নেই। ওসবে সুখ বলতে কি ওসবই বোঝায়? বোঝাক। ঝুমকো তবে সুখেই চায় না, অসুখী হয়ে রবে সেও ভালো। তবুও মলাইকে এক মুহূর্তের জন্য চাইছে না। এই নামটাকেই ঘৃণা করে। ঘৃণা করে ওর সাথে রিলেটেড সব কিছু। মুক্তি চায়, নিজের মতো করে সম্মানের সাথে বাঁচতে চায়। কান্না ঠেলে আসে, প্রাণপণে সেটাকে রোখে। কার জন্য কাঁদবে? ওই চরিত্রহীনের জন্য? এর যোগ্য ও? ঝুমকো বিছানায় উপর হয়ে পড়ে পড়ে কাঁদে আর বলে, আমার অপরাধ কী ছিল মলয়? কেন ধোকা দিলে? আমি তো সবই দিয়েছিলাম ভালোবেসে। কোথায় কমতি পড়ে গিয়েছিল? আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি? কেন? চাপা আর্ত চিৎকারে ভারী হয়ে ওঠে ঝুমকো রুম। সারাদিন বিছানায় পড়ে কেঁদেছে ঝুমকো। সন্ধ্যার দিকে দরজায় কড়া নাড়ে ঝর্ণা বেগম। ঝুমি, দরজা খোল। মা, একা থাকতে দিও আমাকে। চেঁচিয়ে উঠল ঝুমকো। ঝর্ণা গলার স্বর নরম করে বলেন, মলয় কল করেছে, বলছে কথা না বললে আত্মহত্যা করবে। রাগে শরীর জ্বলে যাচ্ছে ঝুমকোর।
কত বড় নাটকবাজ, বলে কিনা কথা না বললে মরে যাবে। ঝুমকো বলে, যা খুশি করুক, তার আগে আমাকে ছেড়ে দিতে বলে দাও। ওর মতো লোকের বিধবা হতেও রাজি না আমি। ছি, তুই কি জবার মতো হলি ঝুমি? মুখের কথা নিয়ে কি ছিরি? মা, কথা বাড়াবে না বলছি। ওকে বলে দাও ওর সাথে সকল সম্পর্ক শেষ আমার। কাগজে কলমেও যেন শেষ করে দেয়। তুই দরজা খোল। আদেশ করেন ঝর্ণা। খুলবো না, যাও, নয়তো এক্ষুনি ঝুলে যাব ফ্যানের সাথে। এই তো পারিস তোরা, যত জ্বালা আমার হয়েছে। ওদিকে তোর বাপ আমাকে জানোই তাই বলছে। কান্না শুরু করে দেন। ও ঝুমি, ও মা, খোল না দরজা, একটু কথা বল ছেলেটার সাথে। তালাক ভালো জিনিস না রে মা। একবার তালাক হলে কে তোকে বিয়ে করবে? একা একটা মেয়ে থাকবি কি করে? আমরা মরে গেলে কি হবে তোর? সংসারে টুকিটাকি সমস্যা হতেই পারে। তোর আব্বা আর আমার মধ্যে কত হয়েছে, আমি ধৈর্য সহ্য করেছিলাম। এখন তোর আব্বার কত পরিবর্তন। মলেও ভালো হয়ে যাবে, ধৈর্য ধর। ঝুমকো দরজা খুলে দাঁড়ান। ঝর্ণা ঠোঁট ফুলিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। ঝুমকোর দৃষ্টি আজ বড্ড রুক্ষ। মায়ের হাতের মোবাইলটা ছিনিয়ে নিয়ে কল দিল মলয়কে। মলয় কল কেটে নিজেই কল করে, বিগলিত গলায় বলল, কেমন আছো বউ? কল ধরছিল না কেন? এই, কথা বলো, না বলে লাফিয়ে পড়বো এখান থেকে। কোথায় দাঁড়িয়েছি জানো? ঝুমকো বলে ওঠে, না, জানার প্রয়োজনও বোধ করছি না। একটা কথা বলো, আমাকে আর কিভাবে মেরে খুশি হবে তুমি? শেষ হয়ে যাচ্ছি তোমার কারণে। জীবন্ত লাশ বানিয়ে দিয়েছো তুমি আমাকে। আর কি চাও? মলয় চটে যায়। মুডটায় নষ্ট করে দিল ঝুমকো। ফালতু বাচ্চা শুরু করবি না। কি করেছি তোর সাথে? গায়ে হাত তুলেছি কখনো? ঝুমকো অপ্রকৃতস্থের মতন হাসে, তারপর বলে, না, হাতে মারার মতো বোকা নন আপনি। চতুরের উপর চতুর, স্লো পয়জন। ভেতরে ভেতরে মানুষকে কি করে শেষ করতে হয় আপনার কাছে ট্রেনিং নেওয়া উচিত। লজ্জা করে না কি করেছি বলতে? বউ থাকতে অন্য মেয়েদের সাথে পরকীয়া করেন, আবার বলেন কি করেছি? বলেছিলাম হয় আমি নয় ও। আপনি বলেছিলেন আমি। মিথ্যাবাদী, লম্পট। নারী ডিভোর্স চাইলে দোষ, পুরুষ পরকীয়া করলে দোষ না। স্ত্রীর অধিকার কাকে বলে জানেন? জানবেন কি করে? মেয়ে মানেই তো নরম একদলা মাংসপিণ্ড। মন মতো সেটা ব্যবহার করে পায়ে ফেলবেন, হাতে তুলবেন, তারপর লাথি দিয়ে জীবন থেকে বের করে দিতে পারবেন। অতিরিক্ত বলছিস তুই ঝুমকো। ফিরতে তো আমার কাছে হবে তোকে। শুধু শুধু এত কিছু বলি শেষটা অনুশোচনা না করিস। মরে যাব, জাস্ট মরে যাব আপনার কাছে যাওয়ার আগে। আপনার মনে হয় না অনুশোচনা একটু হলেও আপনার হওয়া উচিত? কম তো অত্যাচার করেননি। ও, আপনি তো গায়ে হাত তুলেননি, অনুশোচনা কেন হবে, তাই না? বড় বেড়েছিস তুই। কার কারণে বুঝে না মনে করেছিস? ওই তোর অমর ভাইয়ের কারণে। আপনি নিজে যেমন সবাইকে তেমনই ভাবেন। আপনার সাথে কথা বলতেও রুচিতে বাঁধে। আর কল দেবেন না, কোনো কথা নেই আপনার সাথে। আচ্ছা, তাহলে এই তোর কথা। সম্পর্ক রাখবি না, আমার নামে কুচ্ছে রটাবি। রটা, আমিও বলবো সবাইকে তোর সম্পর্কে। চাচাতো ভাইয়ের প্রেম বলতে পারিস না বলি আজ আমাকে তোর ভাল লাগে না। দেখবো কি করিস জীবনে। বাপ মায়ের মাথায় বোঝা হয়ে থাকা ছাড়া তোর উপায় থাকবে না। সেদিন বুঝতে পারবি কি ভুল করেছিলে। নিজে চিন্তা করেন, আমি কি করব না করব আপাতত আপনাকে ভাবতে হবে না। সে অধিকার আপনি হারিয়েছেন। খুব জবানে জোর বেড়েছে। ডিভোর্স চাস? দেব না তোকে ডিভোর্স, পারলে নিয়ে দেখা। ঝুমকোর অসহনীয় লাগে এই লোকের কথা। কল কেটে মোবাইল বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। ঝর্ণা শুনছিলেন এতক্ষণ মলয়ের কথা। মলয়ের ওপর ক্ষিপ্ত হলেন তিনিও। ঝুমকো মাকে চিৎকার করে বলল, এরপরও বলবে ও ঠিক হবে? এরপরও বলবে ওর কাছে যাওয়া উচিত? ও কোনো দিনও শুধরাবে না মা, আমি মরে গেলেও না। এই অমানুষগুলো শুধু নিজেদের প্রয়োজনে রং বদলায়, মানসিকতা বদলায় না। আমি আর পারছি না নিতে ওর মানসিক অত্যাচার। রফিক সাহেব ফিরলেই ঝর্ণা স্বামীকে খুলে বলেন মলয়ের ব্যাপারে। তৎক্ষণাৎ কল করেন বেআইকে রফিক। মঞ্জুরুল হক বলেন, আমি কি বলবো জামাই, আপনি বলুন। আমার জামাই মানে? দায় সারা কথা কেন বলেন? আপনার ছেলে এসব করেছে, আপনি কিছু বলবেন না? আমার ছেলেকে আমরা চিনি, সে এ ধরনের কাজ করতে পারে না। মেয়েকে শাসন করেন, আপনাদের আশকারা পেয়ে আজে বাজে বকছে সে। আমারও মেয়ে আছে, বলুক স্বামীর নামে কুকথা, জিব্বা টিনে ছেড়ে ফেলবো।
বাহ, চমৎকার। ছেলেকে বোঝাবেন না, তা উল্টো সাপোর্ট করছেন ওর অনৈতিক কাজে। আপনার ছেলে না শুধরান পর্যন্ত আমার মেয়ে ফিরে যাবে না। মেয়ে নিয়ে বড়াই কিসের আপনাদের? কি আছে আপনাদের মেয়ের মধ্যে? কপাল ভালো ছিল আমি পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম, নয়তো আপনার ওই মেয়ে সারা জীবন আইবুড়ো হয়ে ঘরে পচত। আমার মেয়েকে অশিক্ষিত, অযোগ্য যে ঘরে পচবে? হ্যাঁ, কি আমার শিক্ষিত? অমন শিক্ষিত আজকাল রাস্তাঘাটে মেলে। থাকুন আপনার ওই শিক্ষিত মেয়েকে ঘরে রেখে, দরকার নেই ও মেয়ে আমাদের। আপনাদের সাথে সম্পর্ক রাখবো না আমরা, কথা শেষ। কট করে কল কেটে দিলেন মঞ্জুরুল হক। রফিক সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। পাশে ঝর্ণার মুখে তখন রাজ্যের চিন্তার ছাপ। ঝুমকো মলয়ের সংসার ভাঙনের সুর এখন বাতাসে বাতাসে ভাসমান। দুই গ্রামের সবাই কম বেশি জানে ব্যাপারটা। রোজ কেউ না কেউ এসে এ নিয়ে ঝুমকুকে সান্ত্বনা দেয়, উপদেশ দাতাও হয়। এসব ভালো লাগে না আর ঝুমকুর। আজকাল ঘরের মধ্যে বাইরের কারো গলা শুনতে পেলে দরজা বন্ধ করে বসে থাকে। যতক্ষণ মানুষগুলো না যায় বেরোয় না। নিজেকে শক্ত করতে প্রচেষ্টা কম করছে না। ওর মা ঝর্ণা বেগম এক্ষেত্রে এগিয়ে এসেছেন। রনি যাকে ভেবেছিল বকে গেছে, সেও সারাক্ষণ ঘুরঘুর করে বোনের চারপাশে। মোবাইলে ভালো ভালো মুভি ডাউনলোড করে এনে দুজনে দেখে। রনি বসা থেকে ধীরে ধীরে বোনের কোলে মাথা রেখে সই। ঝুমকো ওর চুলে বিলি কাটতে কাটতে হারিয়ে যায় মুভির দৃশ্যে। রোমান্টিক মুভি পছন্দ করে না, ওই ক্যাটাগরির মুভি দেখলে বুক হা উদাস করে। থ্রিলার কিছু দেখে অথবা অ্যানিমেশন। সারাদিন শুয়ে বসেই পার করে। দিনের আলো কালে ভদ্রে দেখতে পায়। আস্তে আস্তে দিন গড়ায় সন্ধ্যা নামে। নিচ্ছিদ্র আধারে ঢাকে চারিধার। গাছের পাতায় পাতায় জড়িয়ে থাকে তা। ক্রমশ ঝুমকোকেও আবিষ্ট করে। নিঝুম রাত, একলা বিছানা, ভাবনা জুড়ে মলয় বিরাজ করে। ওর দেওয়া আঘাতে যেন অদৃশ্য হয়ে ফিরে আসে। দুঃস্বপ্নের মতো কাটে দিনরাত। ঝুমকো শ্বশুর কল করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ঝুমকোকে আর প্রয়োজন নেই তাদের। ঝুমকোর নাকি খুব নখরা। খুব কষ্ট লেগেছিল শ্বশুরের কথায়। ওর বাবা রফিক সাহেব থম মেরে বসে আছেন। এরপরে ও বাড়ির কেউ আর যোগাযোগ করেনি। ওই যে মলয়, যে একদিন কেঁদেছিল বাঁচবে না বলে, সেও কথা বলে না। গতকাল বাবাকে বলতে শুনেছে ও বাড়ি মেয়েকে দেবেন না। ঝর্ণা বেগম তাতে সায় দিয়েছেন। জোর করে মেয়ে দেবে কেন তারা? তাদেরও সম্মান আছে। মেয়ে কি তাদের ফেল না? ওর মা ইদানিং একটা কথা প্রায়ই বলছে, গাছের কাঁঠাল কখনো গাছে ভার হয় না। প্রয়োজনে মেয়েকে সারা জীবন বসিয়ে খাওয়াবে, তবুও মেয়ের ক্ষতি হতে দেবে না। ক্ষতি তো ঝুমকোর হয়েই গেছে, লোকে বলে। এমনকি ওর অতি আপনজনেরাও দুঃখের সহিত বলে খুঁত হয়ে গেছে সে। খুঁত মানে যে কি ঝুমকোর বুঝতে কষ্ট হয় না। লজ্জায় ঘৃণায় রিডি করে ওঠে শরীর। আয়নার সামনে বহুদিন পর দাঁড়িয়ে খুঁটে খুঁটে দেখল সব স্থানে মলয়ের স্পর্শ লেগেছে। এই স্থানগুলো যদি কেটে ফেলা যেত তবে তাই করত ঝুমকো। সাপ খোলস পাল্টায়, নতুন চামড়া ধারণ করে। ঝুমকো পারে না। পারলেও কি হতো? মলের স্পর্শেও চামড়া ভেদ করে শরীরের শিরায় শিরায় অস্থি মজ্জায় ছাপ রেখে গেছে। এখন সময়ের অপেক্ষা। সময় সব ভুলিয়ে দেয়। এই স্পর্শও কি আদেও ভুলিয়ে দেবে? সময়গুলো খুব কঠিন যাচ্ছে। বাতাসও বিষাক্ত মনে হয়। শ্বাসকষ্ট হয়। দম বন্ধ হতে হতে দম ফেলে। ঝুমকোর কষ্টগুলো অনেকটাই হালকা হয় মায়ের আশেপাশে থাকলে। বিয়ে হলে মেয়ে পর হয়ে যায়। ঝুমকোর মা কখনো মানেন না এই কথা। পেটের সন্তান কি কখনো পর হয়? রনির যদি অধিকার থাকে তবেও ঝুমকোরও তাই। ইসলামী শরীয়ত মতে ছেলেরা সম্পদ বেশি পায়, কারণ ছাড়া আল্লাহ পাক কোনো নিয়ম করেননি। ছেলেদের বেশি দেওয়ার পেছনেও রয়েছে গভীর কারণ। ঝর্ণা জানেন ঝুমকোকে বেশি দিতে না পারুক, অন্তত বেঁচে থাকার মতো কিছু দিয়ে যেতে পারবেন। এই আত্মবিশ্বাস রাখেন ঝর্ণা। ঝুমকোর মনোবল ভাঙেন না তিনি, বরং গড়ে তোলেন। যেমনি করে সেই ছোট্ট ঝুমকোকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিলেন, তেমনি নতুন করে উঠে দাঁড়াতে সাহায্য করেন। সৃষ্টিকর্তা সব কেড়ে নেন না, কিছু না কিছু রাখেন বান্দার সাপোর্টে। বান্দা সহ্য শক্তির ঊর্ধ্ব কখনো ধৈর্যের পরীক্ষা নেন না। ঝুমকো পড়েছিল কোথাও। ওর এই কঠিন সময়গুলোতে পরিবারের সাপোর্ট পেয়েছে। রফিক সাহেব পুরুষতান্ত্রিক সমাজেরই মানুষ। মেয়েকে ডিভোর্সি হতে দিতে ঘোর আপত্তি তার। এই আপত্তির কারণ মেয়ে বোঝা বলে নয়, মেয়ের নিরাপত্তা, মেয়ের অনিশ্চিত ভবিষ্যতে তাকে চিন্তিত করে। রাতের পর রাত তার ঘুম হয় না ঝুমকোর চিন্তায়। ওদিকে জবাকে নিয়েও ভাবতে হচ্ছে।
সম্পর্কের উন্নতি হচ্ছে বাপ মেয়েতে। মনোহরা সেদিন কল করে খুব কান্নাকাটি করলো। সে নিজের ভুলের জন্য অনুতপ্ত। জবা মৃদুলকে ফিরিয়ে আনতে গিয়েছিল, ওরা ফেরেনি। ভাইকে খুব করে ধরেছেন সমস্যার সমাধান করতে। রফিক সাহেব কথা দিয়েছেন জবাকে বোঝাবেন, সেই মতে কল করেছিলেন। কেঁদে ভাসিয়েছে বাবার কল পেয়ে জবা। তখনই জানতে পারেন জবা 4 মাসের অন্তঃসত্ত্বা। মৃদুলকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছেন গ্রামে আসতে। পরশু আসছে ওরা। মেয়েটাকে দেখবে বলে চক্ষু ক্ষয়ে যাচ্ছে রফিক সাহেবের। পাশে বেঘরে ঘুমাচ্ছে স্ত্রী ঝর্ণা। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় দুনিয়াদারির চিন্তা ওকে ছুতে পায়নি, কিন্তু রফিক সাহেব জানেন মেয়েদের নিয়ে ঝর্ণার চিন্তা তার চাইতেও বেশি। ঝুমকো ছাড়াছাড়ির ব্যাপারে খুশি না হলেও অসম্মতি প্রকাশ করেন না। অল্প শিক্ষিত মহিলা হলেও তার চিন্তাধারায় গোঁড়ামি নেই। স্বামীকে বলেছেন ঝুমকোকে কোথাও একটা চাকরি কিংবা টিউশনিতে ঢুকিয়ে দিতে, এতে করে মন মাইন্ড পরিবর্তন হবে। ওদিকেও একটা ফয়সালা করতে হবে। মেয়েকে ওই মলয়ের সাথে সম্পর্কে ঝুলিয়ে রাখতে নারাজ তিনি। তবে তারও মনের মধ্যে ক্ষীণ আশা মলয় নিজেকে শুধরে ফিরে আসুক। রফিক সাহেবও তাই চান। সময় নেন মলয়ের ফিরে আসার অপেক্ষায়। জবাকে নিয়ে মৃদুর বিকেলে এসে পৌঁছায় কলাতলি। বড় হওয়ার পর খুব একটা আসেনি মামাবাড়ি। আজ জামাতা হিসেবে এসে লজ্জায় জড়সড় হয়ে যাচ্ছিল। জবার বেশ মজা লাগছে ওকে দেখে। ভাগ্নে হলেও জামাই আদরে কমতি রাখেনি রফিক সাহেব। 1 সেকেন্ডের জন্য এই পরিবর্তনের কেউ ওদের পুরনো কথা মনে করিয়ে অস্বস্তি দেয়নি। রনির সাথে সহজেই ভাব হয়ে গেল মৃদুলের। সন্ধ্যার পরপরই ঘুরতে বেরোলো ওরা। রফিক সাহেব মসজিদে গিয়েছেন নামাজে। আগে ইবাদতে অবহেলা করতেন, এখন আর করেন না। এক আল্লাহই আছে তার, যার কাছে সব অসহায়ত্ব জাহির করেন। আশা করেন তিনি সব ঠিক করে দেবেন। ভরসা অনেক বড় ব্যাপার, নিয়ত তার চেয়েও বেশি। মায়ের রুমে বসে সব শুনল জবা। খুশি হয় বোনের সিদ্ধান্তে। সেদিনের ঘটনা আজ অবধি বুকে চেপে রেখেছে সে। অনেক কারণেই প্রকাশ্যে আনেনি। হ্যাঁ, স্বার্থপর হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। নিজেকে ছাড়া আর কারো কথা ভাবেনি। ও জানতো মলয়ের হাতে শ্লীলতাহানির ঘটনা জানাজানি হলে ওকে শাস্তি পেতে হবে। যাকে তাকে ধরে আপদ বিদায় করার মতোই ঘাট থেকে হয়তো নামাতো পিতামাতা। ইহসানকে পাওয়ার আশা শূন্য ছিল, মরে গিয়েছিল ইচ্ছেটাও। মৃদুলের চাল চলন লক্ষ্য করেছিল অনেক আগে থেকে। বুঝতে পারে মৃদুল ওকে ভালোবাসে। নাইমামার চেয়ে কানামামা ভালো। মৃদুল তো সামান্য শ্যামলা সেখানে, কিন্তু সহায় সম্পদের অভাবহীন নেই। ব্যাস, চঞ্চল মস্তিষ্ক হুট করে সিদ্ধান্তটা নিয়ে নেয়। আজ অবশ্য এই নিয়ে আক্ষেপ নেই, সেই লোভটাও নেই। অনেক কিছুই বোঝে জবা, যা আগে বুঝতো না। বোনের কষ্টগুলো পীড়া দেয়। ঝুমকোর সিদ্ধান্তে মায়ের দ্বিধাবোধ দেখে মলয়ের গোমর ফাঁস করে জবা। বলে দেয় মৃদুলকে বিয়ে করার মূল কারণ। সব শুনে বজ্রাহতের ন্যায় কিছুক্ষণ বসেছিলেন, তারপর ক্ষিপ্ত হয়ে বললেন, শয়তানের বাচ্চার এত বড় সাহস! ওর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। মোবাইল হাতে তুলে নিতেই জবা হাত ধরে বলে, মাথা ঠান্ডা করো মা, ওদের সাথে এভাবে আমরা পেরে উঠবো না, উল্টো মান সম্মান যাবে। ঝর্ণা শান্ত হয়, একটু ভেবে বলেন, ঠিক বলেছিস, কিন্তু এমনি এমনি তো ছাড়বো না ওকে। আমার মেয়ে দুটোর ক্ষতি করে পার পেয়ে যাবে। আসুক আজ তোর আব্বা। জবা বলে, মৃদুল কিন্তু এসব কিছুই জানে না। আমি চাইও না এসব জানুক, যা করবে গোপনে। কি গোপন করবে? ঝুমকো রুমে ঢুকলো। ট্রে ভর্তি পকোড়া, জবার পছন্দের খুব। দেখলে ছোট বাচ্চাদের মতন মুঠো ভরে নিয়ে গবগব মুখে চালান করে। আজ নির্বিকার বসে রইল, চোখে চাহনিতে অস্থিরতা। ঝুমকো স্মিত হাসতে জোর করে হাসলো জবা। বোনের পাশে বসে ঝুমকো বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না জবাকে দেখে, কত বদলে গেছে। 2 হাতে জড়িয়ে ধরে ছোট বোনকে। জবার কান্না পায়। এই বোনকে সে ঠকিয়েছে। সত্য গোপন করা তো এক প্রকার ঠকানে। স্বার্থপরতা অন্ধ করে দিয়েছিল। বোনের স্নেহ ভালোবাসা বুঝতে পায়নি। জবা কেঁদে দিল। ঝুমকো ভাবলো অনেকদিন পর দেখা বলেই কাঁদছে। ঝর্ণা জবাকে ইশারা করলেন যেন কিছু না বলেও। জবা কিছু বুঝে ওঠার আগে ঝুমকো ধরে ফেলে মায়ের ইশারা। কপাল কুঁচকে বলে, কি ইশারা করছো? কই? ও হ্যাঁ, আমি বলছিলাম, তুই না বলছিলি জবার সাথে আর কথা বলবি না, দেখা হলে পাশ কাটিয়ে যাবি। একসময় জবার উপর ঝুমকো রাগে কথাগুলো বলেছিল। বনে বনে কত কিছুই হয়। মায়ের ইশারা আর কথাগুলো খাপছাড়া লাগলো। সন্দেহ হয় ঝুমকোর।
সত্যি কথা বলো মা, সব সত্যি শোনার সহ্য ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে আমাকে। বলো, কি ইশারা করছিলে? জবাকে মুখোমুখি বসিয়ে দু কাঁধে হাত রেখে বলে। কি গোপনে করার কথা বলছিলি তুই? ঝর্ণা প্রসঙ্গ এড়াতে চান, কিন্তু জবা সেটা চায় না। সে সত্য লুকাতে লুকাতে ক্লান্ত। ঝুমকো স্নেহ ভালোবাসার প্রতিদান কোনোদিন দিতে পারবে না। মলয়ের সত্যিটা না বললে সেই স্নেহ ভালোবাসার অবমাননা করা হবে। জবা ঝুমকোর হাত দুটো শক্ত করে ধরে দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, এখন আমি তোকে যা বলবো তারপরে হয়তো আমাকে তুই কোনোদিন ক্ষমা করতে পারবি না, তাই বলে তোর কাছ থেকে সত্যিটা লুকাবো না আমি, আমাকে ঘৃণা করলেও না। ঝুমকোর ভ্রু কুঁচকে যায়, মনে সন্দেহের দানা বাঁধে। কেন যেন মনে হয় জবার সেই সত্যিতেও মলয়ে জড়িয়ে আছে। অধীর আগ্রহে অপেক্ষা করে। জবা শোনায় সে বিভৎস রাতের ঘটনা। এহসান সেজে মলয়ের বদলা নেওয়ার কাহিনী বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। পুরো রুম জুড়ে কেবল জবার কান্নার শব্দ। ঝর্ণা মেয়েকে সান্ত্বনা দিতে দিতে ঝুমকোর দিকে তাকায়। বিস্মিত হয় ঝুমকোর ঠোঁটের কোণে হাসি দেখে। বলেন, তুই হাসছিস? জবার কান্নার শব্দ থেমে যায়। বোনের মুখ পানে চেয়ে বলে, তুই আমাকে ঘৃণা করছিস তাই না? ঝুমকো জবাব দেয়। কেন? জবা কাঁদো কাঁদো গলায় বলে, আমি যে সত্যিটা এতদিন গোপন রেখেছিলাম। হঠাৎই খিলখিল করে হেসে ওঠে ঝুমকো। জবার গলা জড়িয়ে ধরে বলে, পাগলি, এখনো বাচ্চাই রয়ে গেলি। একজন মা তার সন্তানের হাবভাব দেখে যেমন সব বলে দিতে পারে, তেমনি একজন স্ত্রী তার স্বামীর চালচলন দেখে সহজেই বুঝতে পারে মানুষটার মনের খবর। তুই না বললেও সত্য আমার কাছ থেকে কখনো গোপন থাকতো না। কোনো না কোনো রূপে সে ঠিকই হাজির হয়েছে, আজ ধীর হলো। কি দৃঢ় হলো? জবা প্রশ্ন করে। আমার সিদ্ধান্ত। বোনের মাথায় হাত বুলিয়ে উঠে চলে আসে ঝুমকো। বুকের ভেতর তাণ্ডব লীলা চলছে। মলয়কে হাতের কাছে পেলে কি করতো জানে না। এতদিনে যা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, আজ সব ক্লিয়ার হয়েছে। লক্ষ্য স্থির পাহাড়ের মতন। ভুলে পাহাড় নড়লেও পরও লক্ষ্য একচুল নড়বে না। মলয়কে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে একদলা থুতুর মতন। স্বামীকে এসব বলতে নেই, কিন্তু স্বামীই তো মানে না সে। এই কারণে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারবে, শুধু মলয়কে আর মানবে না স্বামী বলে। সে যোগ্যই না এর। রাত নির্ঘুম কাটলো আবারও। বালিশের কোণা ভিজে গেল। এপাশ ওপাশ করতে করতে ভোর। যন্ত্রণা টের পাচ্ছে মাথায়। চোখগুলো ঝাপসা হয়ে আসছে। বমির উদ্রেক হয়। অপর্যাপ্ত ঘুম আর মাত্রাতিরিক্ত টেনশনে এমন সমস্যাও নিত্যকার। ফ্রেশ ঘুম দরকার, নয়তো মরে যাবে মাথা যন্ত্রণায়। নিজেই নিজের একমাত্র ভরসা তখন। দেওয়াল ধরে বিছানা ছেড়ে বাইরে আসে। উদ্দেশ্য, মুখ চোখ ধুয়ে এক গ্লাস পানি পান করবে, তারপর গিয়ে শোবে আবার। মুখ চোখে পানি দিতেই ফ্রেশ ফিল হলো। পানি পান করে রুমে গিয়ে শুয়ে পড়ে। মাথার পেছনে তখন মনে হয় কেউ খামচে ধরে আছে। ঝুমকো ধীরে ধীরে মস্তিষ্ক হালকা করে। একসময়ে ঘুম নেমে আসে ওর দু চোখে। বাইরের কড়া রোদের আলো খোলা জানালা ঢেকে দেওয়া পর্দার ফাঁক দিয়ে গলে পড়ে রুমে। ভোরের শীতলতার রেশ নেই, সেখানে জায়গা করে নিয়েছে দিনের তপ্ত রোদের তেজ। সারা রাত ঘুরতে থাকা ফ্যানটাও ক্লান্ত বুঝি। ওর পাখায় পাখায় তাপ। ঝুমকোর গলা ঘেমে আসে। ঘুমটা ভাঙে নুপুরের শব্দে। ঝুমকো বিরক্তি নিয়ে বলে, উফ জবা, তোর এই নুপুর কোন দিন ফেলে দিব দেখিস, কানে বাজে খুব। বাজার জিনিস বাজবে না? এই আপা, ওর তো ঘোড়ার মতো ঘুমাচ্ছিস, কটা বাজে হিসাব আছে? আহা, ডিস্টার্ব করিস না তো, যা শান্তিতে ঘুমাতে দে। না, ওর তুই ওমরের বউ দেখতে যাবো। ঝুমকো ঘুম ঘুম চোখে তাকায়, ঠোঁট বাঁকিয়ে হেসে বলে। সারা রাত ঘুমাসনি মনে হচ্ছে। ঝুমকোকে দু হাতে ঠেলা মেরে বলে, আমার ঘুম এত সস্তা না, উঠবি না পানি ঢেলে দেবো। ঝুমকো চোখ বন্ধ করে বলে, যা ইচ্ছে হয় কর, আমি এখন কোথাও যাচ্ছি না, বিকেল হোক তখন যাব। জবা গাল ফুলিয়ে উঠে দাঁড়ায়। শয়তান একটা, তোর যাওয়া লাগবে না, আমি একাই যাব। জবা দরজার দিকে যেতেই ঝুমকো বলে, ওমরের বউটা কিন্তু তোর চাইতো এক লেভেল উপরের সুন্দরী। শেষে হিংসায় জ্বলে পুড়ে খাক হলে পানি ঢালবে কে? হ্যাঁ, আমাকে না নিয়ে যাস না জবা। মুচকি হেসে ঘুমে তলিয়ে গেল ঝুমকো। জবার দৃষ্টি স্থির ওর উপর। ওমরের মনের খবর ঝুমকো জানে না। জবার ধারণা ঠিক, মলয় মিথ্যা বলে ওদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল। ঝুমকোকে চেনে জবা। বিয়ে ছাড়া কোনো পরপুরুষকে চোখ তুলেও দেখবে না।
সেখানে ওমরকে তো ভাই জ্ঞান করে। জবার কৌতূহল হয় ওমরের বর্তমান অবস্থা জানার জন্য। ঝুমকো আবার একা হবে, কিন্তু ওমরের তখনও পাওয়া হবে না ঝুমকোকে। বেচারা জবা তাচ্ছিল্যের সাথে মৃদু হাসে। কাছের মানুষ দূরে গেলেই গুরুত্বটা বোঝা যায়। সে কতখানি জায়গা জুড়ে ছিল তারও আন্দাজ হয় তখন। মানুষটার অনুপস্থিতি প্রকটভাবে ধরা দিতে থাকে ক্রমশ। সব থেকেও কেমন বিরহ কাতর হতে হয়, কিছুই যেন ভালো লাগে না। মলয় একটার পর একটা সিগারেট ফুঁকছে, অফিসের কাজে মনোযোগ হারাচ্ছে, সর্বক্ষণ একটা গভীর বিষাদে ডুবে থাকে। ঝুমকোর সাথে কথা হয় না মাসখানেক হলো। খুব মনে পড়ে ঝুমকোকে, হু হু করে বুকের ভেতরটা। মেয়েটা হঠাৎ করে এমন নিষ্ঠুর হয়ে যাবে ভাবনাতেও আসেনি। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে, তাই হবে, নয়তো অমন করে বদলে গেল কেন? এই ঝুমকোই একদিন পাগলের মতন ভালোবেসেছিল তাকে, বিচ্ছেদ বিরহে কেঁদে বুক ভাসাতো। আর আজ বেমালুম ভুলে গেছে মলয়কে। মলয় পারছে না ভুলতে। ছোট বড় অনেক স্মৃতি মনে পড়ে ওর, বিশেষ করে অসুস্থতার সময়গুলো। ঝুমকোর সেবা শুশ্রূষা মনে দাগ কেটেছিল। সেই সময়গুলো দামি ছিল মলয়ের কাছে। বিচ্ছেদে তাই এত ব্যথা। ভেতরে ভেতরে সে ভাঙে, বাইরে তেমনই রয়। মোবাইল হাতে নিয়ে ঝুমকোর নাম্বারের দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে থাকে। কল দিতে মন চায়, কতদিন গলার স্বরটা শোনে না। ডায়াল করতে গিয়ে থেমে যায় ওর আঙুল। একটা অদৃশ্য ব্যথা চিলিক দিয়ে ওঠে রগে রগে। রফিক সাহেব যেদিন কড়া গলায় মঞ্জুরুল হককে কথা শুনিয়েছিল মলয়কে নিয়ে, সেদিনই ঝুমকোর সাথে যোগাযোগ বন্ধ রাখার হুকুম জারি করেন মঞ্জুরুল হক। বাপ পাগল ছেলে মলয়, কাউকে খুন করে আসতে বললেও সে টু শব্দটি না করে প্রীতি আজ্ঞা পালন করবে। আর এ তো ঝুমকো মনে মনে আপত্তি থাকলেও বাপের কথা চুপচাপ মেনে নেয়। পরে অবশ্য মাকে এ নিয়ে প্রশ্ন করে। সে চায় না ঝুমকোকে ডিভোর্স দিতে। রওশন মনক্ষুণ্ণ হন, ছেলেকে বুঝতে না দিয়ে বলেন, তোর আব্বা চান ঝুমকো স্বেচ্ছায় ফিরে আসুক। বাড়ির বউ দুদিন পর পর বাপের বাড়ি গিয়ে নকশা করে ভালো দেখায়। কদিন কথা বন্ধ রাখ, দেখবি সুরসুর করে বাড়ি ফিরে আসবে। যদি না ফেরে? না ফিরে উপায় আছে? বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি কদিন থাকতে দেবে? দুদিন পর বাপ ভাই যখন দূর করবে, দেখবি কেমনে কেঁদে তোর পায়ে পড়ে। অমন কত রাগিনী বউ দেখছি জীবনে, স্বামী ছাড়া গতি আছে মেয়েদের। তখন ধরবি ও টুটি চেপে আচ্ছা করে শিক্ষা দিয়ে দিবি, ফের যেন বাপের বাড়ি মুখ না হতে পারে। আমাদের খাবে, আমাদের পড়বে, আর বাপের বাড়ির গুণ গাইবে। গাওয়াবো এবার, ধৈর্য ধর তুই। সেই থেকে ধৈর্য ধরে আছে মলয়। মনে মনে অনেক শাস্তি নির্ধারণ করে রেখেছে ঝুমকোর জন্য। কিন্তু মাস পেরিয়ে গেলেও যখন ঝুমকোর খোঁজ মেলে না, মলয়ের আশা ভঙ্গের উপক্রম হয়। ঝুমকো এমন করে বড় হয়ে যাবে, এমন করে ভুলে গেল। পুরুষ সে, একটু আকটু দোষ থাকতেই পারে, এজন্য ছেলে যাবে? লোকে শুনলে কি জবাব দেবে মলয়? ঝুমকো যদি এসব বলে দেয়? সম্মান হারানোর শঙ্কা অঙ্কুরিত হয় মনে। যখনই নিজের সম্মানের কথা ওঠে, ইগোর কথা ভাবে, ঝুমকোকে পাওয়ার ব্যাকুলতা কমে যায়। ততস্থলে জাগে ভিন্ন কিছু। নিজের সম্মান ইগো ঠিক রাখতে সে সব পারবে, এমনকি ঝুমকোকে বদনাম করতেও প্রস্তুত। মোবাইলের রিংটংয়ে বন্ধ চোখ দুটো মেলল মলয়। সিটে সোজা হয়ে বসে দেখলো নাম্বারটা, ইচ্ছে করে ধরল না। এসব ব্যাপারে একটু মুড না দেখালে পেতে বসে। 3 বার কল রিসিভ করলো মলয়। ও পাশের লোকটি গদগদ কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কেন কল করেছেন? বলেছি তো সম্ভব নয়। মলয় রাগান্বিত হয়ে বলল, স্যার আমি 4 দেব, কাজটা করে দেন। লোকটার গলার স্বর অসহায়ত্ব। মলয় ভ্রু কুঁচকে আপন মনে বলল, অনলি 4। পেঁয়াজ রসুনের দাম কিনা? সরাসরি বলল, বললাম তো সম্ভব না, এসব আমি করি না। বৈধভাবে যা করার করুন। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। মলয় অপেক্ষা করছে মনোপুত জবাবের আশায়। অবশেষে এলো সেটা। লোকটা বলল, অনেক আশা নিয়ে অনুরোধ করছি স্যার, অনুরোধ ফেলবেন না। আচ্ছা আপনি বলুন, কত পেলে খুশি হবেন? আমার দিকটা একটু ভেবে বলবেন স্যার। মলয় নিঃশব্দে হাসল, তারপর গম্ভীর গলায় বলল, শুনুন, এসব রিস্কি ব্যাপার। সাধারণত এসবের ধারে কাছেও ঘেঁষি না আমি। এত করে যখন বলছেন, ভেবে দেখব। মলয়ের ভেবে দেখার অর্থ কাজটা হবে। লোকটা সানন্দে বলল, আপনাকে আমি খুশি করে দেবো স্যার। কখন কোথায় পাঠাতে হবে শুধু বলবেন। এখন একটু বিজি আছি,
পরে কথা হবে এ নিয়ে। অফিস আওয়ারে এসব ডিল পাকাপোক্ত করে না মলয়। দেওয়ালেরও কান আছে। অফিসে তার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই।